মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে স্বৈরাচার ও তাদের প্রেতাত্মারা যাতে মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ না পায় সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে কিশোরগঞ্জে গণসমাবেশে তিনি কথা বলেন। দেশের মানুষের সমর্থন নিয়ে বিএনপি ক্ষমতায় গেলে খাদ্যের চাহিদা মেটাতে বাংলাদেশের প্রতিটি পরিবারে একটি করে ফ্যামিলি কার্ড দেয়া হবে বলেও ঘোষণা দেন তারেক রহমান। প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের সহায়তায় ইউসুফ আলীর রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যারা হতাহত হয়েছেন তাদের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা দিতে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে গণসমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলমের সভাপতিত্বে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, যাদের আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে তারাই প্রকৃত দেশপ্রেমিক ও সাহসী যোদ্ধা। এই বাংলাদেশের মানুষ দেখিয়ে দিয়েছে যে তারা গুলির সামনে নিজেদের বুক পেতে দিতে রাজি। তারপরেও বাংলাদেশের মানুষ স্বৈরাচারকে মেনে নিতে রাজি না, এবং সেই জন্যই হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময় আজ আমরা এই বাংলাদেশকে পেয়েছি। তারেক রহমান বলেন, অসংখ্য মানুষের জীবন ও রক্তের বিনিময়ে দেশ থেকে স্বৈরাচার বিদায় হলেও ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে। লাখো জনতার আত্মত্যাগের বিনিময় যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এই সরকার জনগণের রাজনৈতিক যে অধিকার, সেই অধিকার যাতে সঠিকভাবে প্রতিষ্ঠিত হয় তার জন্য তারা পদক্ষেপ গ্রহণ করবে। কিন্তু এটিও সতর্কভাবে খেয়াল রাখতে হবে আমাদেরকে, জনগণের এই কাজটি করতে গিয়ে এমন কোনো পরিস্থিতির উদ্ভব যেন না হয় যাতে করে স্বৈরাচার আবার কোনো ষড়যন্ত্র করার সুযোগ পায়। দেশের জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে বিএনপি সর্বদা কাজ করে যাবে বলেও উল্লেখ করেন তারেক রহমান। বাংলাদেশের মানুষের কাছে জবাবদিহিমূলক একটি সরকার যারা বাধ্য থাকবে জনগণের কাছে, এবং সেজন্যই সেই অধিকার প্রতিষ্ঠিত করতে হবে ভোটের মাধ্যমে। তিনি বলেন, জনগণের সমর্থনে দেশ পরিচালনার দায়িত্ব পেলে মানুষের খাদ্য চাহিদা মেটাতে উদ্যোগ নেওয়া হবে। আমরা বাংলাদেশে কতগুলো পরিবার আছে সেই পরিবারগুলোকে আমরা নির্দিষ্ট করব, এবং প্রতি পরিবারকে আমরা রাষ্ট্রের পক্ষ থেকে একটি ফ্যামিলি কার্ড দিব। দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা চাই দল মত নির্বিশেষে সকলকে নিয়ে এই জাতি গঠন করতে, সকলকে নিয়ে এই দেশকে পুনর্গঠন করতে। ইউসুফ আলী, মাই টিভি। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের পথে রয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় ভোর 5টা 5 কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সফর সঙ্গীদের নিয়ে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান তিনি। নেদারল্যান্ডস, পাকিস্তান, নেপাল, ইউরোপীয় কমিশন প্রধান, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সহ উচ্চ পর্যায়ের বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। সফরকালে প্রথা ভেঙে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনার সম্ভাবনা নেই। রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায় যেন তাদের ভূমিকা শক্তভাবে পালন করে জাতিসংঘ অধিবেশনে সে আহ্বান জানাবে বাংলাদেশ। প্রধান উপদেষ্টা সফর শেষ করে নিউ ইয়র্ক থেকে ঢাকায় রওনা হবেন আগামী শুক্রবার রাতে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের মাত্র 1.5 মাসের মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘ অধিবেশনে যোগ দিচ্ছেন। এই সম্মেলন বাংলাদেশকে নতুনভাবে তুলে ধরার বিশাল সুযোগ রয়েছে। সেই সাথে ডক্টর ইউনূসের কাছে প্রবাসীদেরও রয়েছে নানা দাবি। যুক্তরাষ্ট্র থেকে মল্লিকা খানের রিপোর্ট। জাতিসংঘের সদস্যপদ প্রাপ্তির 50 বছর পূর্ণ হচ্ছে এবার। সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশের প্রতিনিধিত্ব হঠাৎ করেই বদলে গেছে। সোমবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। 27 সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে ডক্টর ইউনূসের।
ডক্টর ইউনূসের মতো ব্যক্তিত্ব বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়া এবং বাংলাদেশের হয়ে কথা বলাটা একটা ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি ও বিশ্লেষকরা। বাংলাদেশের দুর্যোগ পরবর্তী যে সংকটপূর্ণ একটা পরিস্থিতি চলছে সেখান থেকে উত্তরণের জন্য আমি মনে করি যে বহির্বিশ্বের কাছ থেকে একটা বড় রকমের সহায়তা বাংলাদেশ পেতে পারে। অর্থনৈতিক মুক্তি এবং বাংলাদেশি জাতি হিসেবে আমাদের আসলে যথেষ্ট আত্মপরিচয় আছে, আমাদের যথেষ্ট ত্যাগ তিতিক্ষা আছে, আমাদের যথেষ্ট চাওয়া পাওয়া আছে, সেই চাওয়া পাওয়াগুলি উনি পূরণ করবেন। আমেরিকার এই বন্ধুত্বটাকে কাজে লাগিয়ে আমাদের দেশের কিভাবে উন্নতি করবে, দেশের জন্য তারা উনি কি করতে পারবেন, ওইটা হচ্ছে আমাদের সবার প্রত্যাশা। প্রবাসীদের ভোটাধিকার প্রতিনিধিত্ব সহ নানা দাবিও উত্থাপন করেছেন তারা। দুইটা পাসপোর্ট আমরা ক্যারি করতে পারি না অফিসিয়ালি, সো আমাদের যদি ন্যাশনাল আইডি কার্ড থাকে কোনো আমেরিকান নাগরিকের, তাহলে যেন ওইটাই কিন্তু বাংলাদেশের পাসপোর্ট হিসেবে গণ্য করা হয় বা বাংলাদেশের পাসপোর্ট যেন চা না হয়। এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলবো যে প্রবাস থেকেও আমাদের প্রতিনিধিত্ব নিতে হবে। জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ডক্টর ইউনূসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন বলেও জানা যায়। নোবেল বিজয়ী ডক্টর ইউনূস এর আগে বহুবার যুক্তরাষ্ট্রে আসলেও এবার আসবেন সরকার প্রধান হিসেবে। যুক্তরাষ্ট্রের সাথে ডক্টর ইউনূসের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন মাত্রা বয়ে আনবে বলে মনে করছেন সবাই। মল্লিকা খান, মাই টিভি, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। সাভারে পুলিশের আর্ম পার্সোনেল কার বা এপিসি থেকে ফেলে ইয়ামিন হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৭৮ জনের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়। এ তথ্য জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। দুপুরে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি এই কথা জানান। বলেন, সাভারে ইয়ামিনের নির্মম হত্যার পর গোপনে লাশ দাফন করতে হয় নিহতের পরিবারকে। অন্যদিকে আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক প্রতিহিংসায় গুমের ঘটনায় এই প্রথম অভিযোগ জমা পড়ে ট্রাইব্যুনালে। বিস্তারিত আমেনা হিরের রিপোর্টে। গেল 18 জুলাই সাভারের পুলিশের এপিসি থেকে এভাবেই ফেলে দেয়া হয় ইয়ামিনকে। গাড়ি থেকে সড়কে পড়তেই দুহাত দুদিকে আরেকটি পা আটকে যায় এপিসির চাকার সাথে। তখনও জীবিত ইয়ামিন। পুলিশের এক সদস্য নেমে হেঁচকা টানে তাকে সড়কের মাঝে, পরে সড়ক বিভাজক পার করে তাকে ফেলে দেয় সড়কের সার্ভিস লেনে। মর্মস্পর্শী এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। জুলাই আগস্ট ছাত্র জনতাকে গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের নামে একের পর এক অভিযোগ জমা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়। রোববার বিকেলে আলোচিত ইয়ামিন হত্যার অভিযোগ দেয় নিহতের পরিবার। আহত ইয়ামিনের লাশ সরাতে পুলিশের কাজকে প্রশ্নবিদ্ধ করে অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, ইয়ামিনের লাশ দাফন নিয়েও ভুক্তভোগীর পরিবারকে হেনস্থা করা হয়েছিল। তাদের পারিবারিক কবরস্থানে দাফন করার চেষ্টা করা হলে স্থানীয় আওয়ামী লীগের নেতারা সেই লাশটা সেখানে দাফন করতে দেয়নি। অবশেষে সাভারের ব্যাংক কলোনির যে কবরস্থান আছে সেইখানে তাকে নিয়ে দাফন করতে বাধ্য হয় তার পরিবার। প্রধানমন্ত্রী সহ ৭৮ জনের বিরুদ্ধে এখানে পুলিশ প্রশাসন যারা এপিসি চালিয়েছিল, এপিসির ভেতরে যারা ছিল, এদেরকে আইডেন্টিফাই করে সাভারের পুলিশের যে সমস্ত অফিসার ছিল সেগুলো সহ যারা চিকিৎসা দিতে বাধা প্রদান করেছে সবার নাম সহ মোট ৭৮ জনের বিরুদ্ধে এই অভিযোগ গতকালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের কাছে তারা দায়ের করেছেন। অন্যদিকে আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার জামায়াত কর্মীও গুমের অভিযোগ দায়ের করেন অপরাধ ট্রাইব্যুনালে। এই যে 10 দিন আমাকে রেখেছিল, খুব ভয়াবহ নির্যাতন করেছিল আমাকে। আমি বেঁচে আছি এই কথাটা আমার পরিবারের কাছে জানানোর জন্য অনেক অনুরোধ করেছি। এই তথ্যটুকু আমার পরিবারকে তারা দেয়নি। ভুক্তভোগীর অভিযোগ আমলে নিয়ে তদন্ত করা হবে জানান চিফ প্রসিকিউটর। জামাত ইসলামীর ব্যাপারে তার কাছ থেকে তথ্য জানতে চাওয়া হয়েছে এবং এইভাবে নির্যাতন করে 26শে নভেম্বর তার অফিস থেকে 1 বস্তা বিস্ফোরক সদৃশ্য বস্তু উদ্ধার হয়েছে, এই মর্মে একটা মামলা তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়। ট্রাইব্যুনালে অভিযোগ দায়েরের ভিত্তিতে তদন্ত করে পরবর্তীতে নেওয়া হবে ব্যবস্থা, তা নিশ্চিত করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আইনগতভাবে ভেবেচিন্তে পদক্ষেপ গ্রহণ করবে। আমেনা হিরা, মাই টিভি, ঢাকা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধন নিয়ে কথা চলছে। প্রতিশোধ নেয়ার জন্য আইন সংশোধন নয়,
বরং সুবিচার নিশ্চিতের জন্যই তা করা প্রয়োজন। সোমবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এমন মন্তব্য করেছেন। মতবিনিময় সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের জন্য 8টি প্রস্তাব তুলে ধরা হয়েছে। এই দেশে বিচারের নামে কি ধরনের অবিচার হয়েছে অতীতে আমরা সবকিছুই জানি, এবং এই জন্য আমরা সচেতন আছি যে এটার প্রতিফলন আপনারা আমাদের বিচার কার্যের মধ্যে দিয়ে দেখবেন। আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করব শুধুমাত্র আগের যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্টের বিচার যে আছে সেটার চেয়ে তো অবশ্যই অনেক গুণ ভালো, নিরপেক্ষ, গ্রহণযোগ্য বিচার হবে। আমরা চেষ্টা করব আন্তর্জাতিক বিশ্বের কাছে এবং এখানে বাংলাদেশে যারা প্রতিটা মানুষের কাছে যেন এই বিচার গ্রহণযোগ্য হয়। বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে যোগ দিয়ে গুলিতে আহত হয় 6ষ্ঠ শ্রেণীর শিশু জুনায়েদ ইসলাম রাতুল। 41 দিন ধরে জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে মারা গেল রাতুল। রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সের হাসপাতালে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। রাতুল বগুড়া উপশহরের পথ পাবলিক স্কুলের 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। গত 5 আগস্ট সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয় রাতুল। মিছিল নিয়ে তারা বগুড়া সদর থানার ঝাউতলার কাছে পৌঁছলে মিছিলে পুলিশ গুলি চালালে আহত হয় রাতুল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে চোখ হারাতে বসেছেন পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের 4র্থ সেমিস্টারের ছাত্র সাজ্জাদ হোসেন অনিক। টাকার অভাবে চোখ দুটি রক্ষা করতে না পেরে মৃত্যুকেই শ্রেয় বলে মনে করছেন এই তরুণ। প্রতিনিধি নাহিদ মিয়ার রিপোর্ট জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। গত 4 আগস্ট পাবনা শহরের হামিদ রোডে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের শান্তিপূর্ণ অবস্থানে গুলি করে একদল দুষ্কৃতিকারী, যাতে 2 ছাত্রসহ নিহত হন 3 জন, আহত হন অনেকে, আর সেই সময়ই চোখে গুলিবিদ্ধ হন অনিক। পরে গুলিবিদ্ধ অনিককে পাবনা জেনারেল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক চিকিৎসা দিতে ব্যর্থ হওয়ায় গুলিটি থেকে যায় তার মাথার ভেতরেই। পরবর্তীতে ঢাকার অরোরা স্পেশালাইজড হাসপাতালে নিউরোসার্জন মাথার খুলি কেটে গুলিটি বের করলেও বাঁচাতে পারেননি চোখটি। চোখ বাঁচাতে তাকে যেতে হবে বিদেশে। যারা নার্ভের ডাক্তার তাদের আওতায় আমি চিকিৎসারত অবস্থায় ছিলাম, কিন্তু দুঃখের বিষয় এই যে আমার চোখের নার্ভ দ্রুত শুকায় যাচ্ছে। এজন্য ডাক্তার আমাকে দেশের বাইরে রেফার করে দেন, স্পেশালি ইন সিঙ্গাপুর। কিন্তু এটা কন্ট্রিবিউট করা আমার পরিবারের পক্ষে প্রায় অসম্ভব। পরিবারের দারিদ্রতার কারণে হতাশ অনেক। চোখ ভালো না হলে বোঝা হতে হবে দেশ ও পরিবারের, তাই মৃত্যুকেই আপন বলে মনে করেন তিনি। আমি আমার পরিবার এবং দেশের কাছে বোঝাই হয়ে যাচ্ছে একরকম, কারণ আমার যেভাবে আমার পরিবারকে, দেশকে একজন ভালো ইঞ্জিনিয়ার হিসাবে তৈরি হয়ে দেশকে কন্ট্রিবিউট করার কথা, সেখানে আমি সেটা করতে তো পারতেছি না, বরং আমি আমার পরিবার এবং দেশের কাছে বোঝা হয়ে যাচ্ছে। বিদেশে গিয়ে চিকিৎসা নিলে চোখটি ভালো হওয়ার সম্ভাবনা থাকলেও প্রয়োজনীয় অর্থ যোগানের সামর্থ্য নেই অনেকের পরিবারের, তাই সাহায্য চান সকলের। ওকে সিঙ্গাপুরে নিয়ে যে চিকিৎসা করাটা দরকার, তো এটা একটা অনেক বড় একটা ব্যাপার, খরচের ব্যাপার, যেটা আমার পক্ষে এটা বহন করা একেবারেই অসম্ভব। যারা যারা কন্ট্রিবিউট করছেন সকলের সহযোগিতাটা কামনা করছি, যাতে আমার ছেলেটাকে ভালোভাবে চিকিৎসা করে সুস্থ করে ফিরিয়ে নিয়ে এসে ওকে ইঞ্জিনিয়ারিংটা কমপ্লিট করে দেশের জন্য করে ভূমিকা রাখতে পারে। সবার কাছে আমি মিনতি করতেছি, আমার ছেলেটাকে আপনারা সবাই সাহায্য করবেন। আমার ছেলেটাকে আমি খুবই বড় আশা করে মানুষ করতেছিলাম, আমি সে প্রতিষ্ঠিত হবে, দেশের কিছু একটা হবে। দেশের উন্নয়নে জীবন দিতে প্রস্তুত অনেক, সেটা প্রমাণ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে। তাই এমন দেশপ্রেমিকের সুস্থতার জন্য রাষ্ট্র, প্রতিষ্ঠান ও সচ্ছল ব্যক্তিরা অবশ্যই এগিয়ে আসবেন, এমন প্রত্যাশা করেন সকলেই। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর আহতদের উন্নত চিকিৎসায় ঢাকায় এসেছে চীনের একটি জরুরি মেডিকেল টিম। সকালে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে আহতদের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করেন মেডিকেল টিমের সদস্যরা। পরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল পরিদর্শন করেন তারা।
কাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করবেন মেডিকেল টিমের সদস্যরা। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর আহতদের উন্নত চিকিৎসা দিতে ঢাকায় এসেছেন চীনের একটি জরুরি মেডিকেল টিম। 10 সদস্য বিশিষ্ট মেডিকেল টিম প্রথমেই পরিদর্শন করেন রাজধানীর আগারগাঁয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট। আন্দোলনের চোখে গুরুতর আহত অবস্থায় এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ছাত্র এবং বিভিন্ন পেশার 42 জন। প্রথম পর্যায়ে 20 জনকে দেখেন চীনের এই মেডিকেল টিম। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন মেডিকেল টিমের মুখপাত্র, জানান চিকিৎসা সহযোগিতার বিষয়ে তাদের পদক্ষেপের কথা। China government at the first time immediately send a medical team to Bangladesh, and this team is the first one. The doctor want to see the injured people, see the situation, see how they injured, and the increment, what increment in Bangladesh hospital, and they will know the situation. They can decide next step. চীনের মেডিকেল টিমের সাথে যৌথভাবে কাজ করলে রোগীদের সুস্থ করে তোলা দ্রুত এবং সহজ হবে বলে মনে করছেন চক্ষু হাসপাতালের পরিচালক। 10 জনের যে মেডিকেল টিম ওনারা এসেছেন, ওনারা যাচাই বাছাই করতেছেন আমাদের হাসপাতালের ফ্যাসিলিটি, আমাদের এক্সপার্টদের ফ্যাসিলিটি ওনারা যাচাই বাছাই করবেন। করার পরে আমরা হয়তো ওনাদের কাছ থেকে জানতে পারবো যে আমাদের যে ফ্যাসিলিটির সাথে ওনাদের ফ্যাসিলিটির কি পার্থক্য রয়েছে, এবং আমরা চাচ্ছি যে যদি কোনো এক্সপার্ট টিম এখানে আসে আমরা আনানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছি, তাতে করে আমাদের ডাক্তাররাও টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে তাদের নতুন কোনো টেকনিক আমাদের ডাক্তাররা আয়ত্তে আনতে পারবে। চিকিৎসা সেবায় সহযোগিতার হাত বাড়ানোয় সন্তুষ্টি প্রকাশ করেন আন্দোলনে আহত রোগীরা। কারো চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন হয় এবং উন্নত চিকিৎসার যদি আরও প্রয়োজন হয় তো তারা সেটাও ব্যবস্থা করবেন, এ ধরনের আমাদেরকে তারা আশ্বাস দিয়েছেন। পরে আগারগাঁয়ের পঙ্গু হাসপাতাল পরিদর্শন করেন এবং ভর্তি রোগীদের সবশেষ অবস্থা দেখতে যান চীনের জরুরি মেডিকেল টিম। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। কর ফাঁকি দেয়া কাউকেই ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে অনলাইনে আয়কর রিটার্ন জমাদানকে সহজ করতে ই রিটার্ন সার্ভিস সেন্টার চালুর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। আব্দুর রহমান বলেন, ব্যক্তি কিংবা প্রাতিষ্ঠানিক পর্যায়ে কর ফাঁকি দেওয়ার প্রবণতা রয়েছে, তবে এখন থেকে কর ফাঁকি দিয়ে কেউই রেহাই পাবে না। যারা কর ফাঁকি দিয়েছে তাদের এই কর ফাঁকিটা আমরা ট্রেস করব, আইনানুগ কার্যক্রম গ্রহণ করব এবং গভর্নমেন্ট এক্সচেকারে এই রেভিনিউটা আমরা নিয়ে আসবো। পুলিশ বিভাগে সৃষ্ট সংকট শিগগিরই কাটিয়ে ওঠা যাবে বলে জানিয়েছেন ডিএমপি মিডিয়া বিভাগের ডিসি মোহাম্মদ তালিবুর রহমান। পুলিশের বিভিন্ন অপারেশনাল সাফল্য নিয়ে এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন। তালিবুর রহমান বলেন, ছাত্র জনতার আন্দোলন ঘিরে আংশিক বা পরিপূর্ণভাবে 22টি থানা পুড়ে গেছে। অল্প সময়ের মধ্যে সংকট কাটিয়ে ওঠা যাবে। তিনি বলেন, অস্ত্র উদ্ধারে অভিযান চলমান রয়েছে। এ সময় অনুপস্থিত পুলিশদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ডিএমপি মিডিয়া বিভাগের এই ডিসি। আমাদের পুলিশি অভিযান চলছে, তার ধারাবাহিকতায় আমাদের যে গোয়েন্দা তথ্য এবং অন্যান্য তথ্যের ভিত্তিতে আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান থানা গতকাল একটা পিস্তল সহ 29 রাউন্ড গুলি এবং 38 রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করেছে। এটা উদ্ধার হয়েছে গতকাল আপনার দুপুরে গুলশানের মানারাত ইউনিভার্সিটি সংলগ্ন চেকপোস্ট 10-এর পাশে। রাজধানীর নটরডেম কলেজের অফিস সহকারী লিফিকা গোমেজের হত্যা মামলায় 2 আসামিকে গ্রেফতার করেছে পিবিআই। গত 22 সেপ্টেম্বর সূত্রাপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ধানমন্ডি পিবিআই হেডকোয়ার্টারে সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায়, চুরিতে বাধা দেয়ায় লিফিকাকে হত্যা করে আসামিরা। জানান, 2016 সাল থেকে নটরডেম কলেজে কর্মরত ছিলেন তিনি। গত 10 সেপ্টেম্বর অফিস শেষ করে বাসায় গিয়ে আর কাজে যোগ দেয়নি। বিষয়টি জানতে সূত্রাপুরে তারা ভাড়া বাসায় গিয়ে কলেজের সহকর্মীরা তার মরদেহ রক্তাক্ত অবস্থায় বাসা থেকে উদ্ধার করে। এই ঘটনায় সূত্রাপুর থানায় হত্যা মামলা হলে তদন্তে নামে পিবিআই। চুরি যাওয়া মোবাইল উদ্ধার করে জানতে পারে প্রতিবেশী জুয়েল রানা ও তার সহযোগী নজরুল ইসলাম লিফিকাকে হত্যা করে।
জুয়েল রানার এক বন্ধু, তার নাম হলো নজরুল। এই নজরুলও খুব আসলে ভালো কিছু কাজ করার মতো তার রেকর্ড ছিল না। এই দুইজনের সন্ধান আমরা পাই। এই ফোনটা একসময় তাদের কাছে ছিল, তারপর তারা এই ফোনটাকে বিক্রি করেছে, আবার ফোনটা তাদের কাছে এসেছে। সুতরাং তাদেরকে সন্দেহের দৃষ্টিতে এনে আমরা তাদেরকে গ্রেফতার করি।